জয় গোস্বামীর কবিতা আমার রবীন্দ্রনাথ, পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক 90 বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয়, শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ 3 সঙ্গী তো নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান, আর একটি বা দুটি কবিতার বই। যদি 11 বা 12 বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা, রবি জীবনী বা উপকাব্য রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয়, যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয়ে পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। ঝড় 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 ঝড়ের রঙের ঝর্ণা আয়। 5ই মার্চ 1988। তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্রপলাশের। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে। অন্যান্য বারের মতোই আবার সেই ধন্ধে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট, প্রকৃতি মুগ্ধ অথবা নগর বিদ্বেষী। কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর। এটাই মজা। আর এই ঠাকুর বাড়ি দর্শনের জন্য যেমন একদিকে বারবার ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমন গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ছবি। ওই অবোধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা তখন থাকতে না পেরে বলেই ফেলল, দেখুন উনি ইন্দিরা গান্ধী নন, রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর। হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু জানে না রে, ইন্দিরা গান্ধী তো এখানে পড়তেন, এটাই ওর ফটো। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়। আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতনকুঠি থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে একটি পাগলা ভিক্ষুক আসতো, সে গাইতো, ওই মালতী লতা দোলে দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম অক্ষরটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইতো, ওয়ম মালতী লতাম দোলেম। কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনোদিন ভুলব না। আমি কখনো গান শিখিনি। মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মাবধি কতবার কতভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, এক কুষ্ঠরোগী গাইতো, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। বলা বাহুল্য সে না জেনেই গাইতো। মাত্র 26 বছর বয়সে বিধবা হওয়া আমার এক পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম, আমার দিন ফুরালো ব্যাকুলো বাদলো সাঁঝে। একটি রূপহীন মেয়ে বিয়ে না হওয়া যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল, সমবত পাত্রপক্ষকে শুনিয়েছিল, বাঁচাও তাহারে মারিয়া
যে গান অসংখ্য বার শুনেছি, এক বিশেষ পুরুষের গলায় সেই গান শুনে আমূল কেঁপে উঠেছিলাম। তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়। এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না। তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই সব সময় আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অতিকায় একটা ওয়াকট্রিল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। মনে হয় তিনি এক অতিকায় একটা ডাকট্রিল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা ও কাল বেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে প্রণাম। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে প্রণাম। জয় গোস্বামীর কবিতা আমার রবীন্দ্রনাথ পাঠ করে শোনালাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।